আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালোই আছো। আমিও আল্লাহর মতে ভালোই আছি। করোনার কারণে আজ সারা বিশ্ব অচল হয়ে গেছে। যদিও পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে আসতেছে, মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি এবং দোয়া করি যাতে অতি শীঘ্রই এই পরিস্থিতি ঠিক হয়ে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বাসায় থেকে নিরাপদে থেকে ভালোভাবে সুস্থ থেকে নিরাপদে থেকে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে ক্লাস করতে পারো, সেই জন্য নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করেছে। তোমরা ঘরে বসে যাতে এই ক্লাস করতে পারো, পড়াশোনা চালিয়ে যেতে পারো, সেই জন্য এই ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি গত সপ্তাহের পরে আবার ফিরে আসলাম এখানে। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি গত সপ্তাহে তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে শরৎকাল। তার আগের সপ্তাহে ঠিক এরকমই আরেকটি ক্লাস নিয়েছিলাম বর্ষাকাল, তাই না? আজকে আরেকটু মজার ক্লাস, সেটা হচ্ছে ছবি আঁকতে আঁকতে হয়তো সবাই বোরিং ফিল করছো। এখন একটু ভিন্ন ধরনের কাজ নিয়ে আসা, সেই কাজটা হচ্ছে নকশা রকমের কাজ। এই যে নকশা, চারুকারু নকশা, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর চারুকারু ব্যবহারিক নকশা। ষষ্ঠ শ্রেণীর বিষয় চারুকারু ব্যবহারিক নকশা। আজকের ক্লাসটা হবে মৌলিক নকশা। তোমরা কি দেখতে পাচ্ছ? এবং মৌলিক নকশা যে আঁকবো তা কিসের উপর ভিত্তি করে আঁকবো, সেজন্য কিছু জিনিস দেওয়া আছে। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, অর্ধবৃত্ত ইত্যাদি দিয়ে আবার বলছি মৌলিক নকশা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, অর্ধবৃত্ত। বুঝতে পেরেছ? অর্থাৎ এখানে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ অথবা অর্ধবৃত্ত, এই কয়টা জিনিস দিয়ে এই মৌলিক নকশাটাকে সাজাতে হবে। বুঝতে পেরেছ? এখন আমরা যখন প্রশ্ন করি বা প্রশ্নে লেখা থাকে 5 ইনটু 5 ঘরে বা ছকে, ছকে অথবা ঘরে জল রং ব্যতীত সাদা কালো রং লেপন করে, সাদা কালো রং লেপন কর। অর্থাৎ মৌলিক নকশাটা আঁকবো বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, অর্ধবৃত্ত ইত্যাদি দিয়ে 5 ইনটু 5 ছকে ঘরে জল রং ব্যতীত সাদা কালো রং লেপন করো। বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, অর্ধবৃত্ত ইত্যাদি দিয়ে আঁকো, সাদা কালো রং লেপন করো। এই একটা ঘরে ছবিটা আঁকতে হবে, এই একটা ঘরে বা এই একটা ছকে এই জিনিসগুলো দিয়ে সাজাইতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। যদি বুঝতে পারো তাহলে ক্লাসটা সহজ হবে, আর যদি বুঝতে না পারো তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আবার বলছি বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, অর্ধবৃত্ত, এই কয়টা জিনিস দিয়ে এই কয়টা জিনিস দিয়ে এই চতুর্ভুজ আঁকতে হবে। অর্থাৎ এই 5 বাই 5 ছকে, অর্থাৎ ঘরে এই ঘরটা মাপ হবে 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এই 5 5 করে আগে ঘরটাকে
5/5 ইঞ্চি। এখানে যদি অথবা 6 × 6 লেখা থাকতো, তাহলে 6 × 6 যদি লেখা থাকতো তাহলে এখানে 6 আরেকটু বড় হতো, ঘরটা আরেকটু বড় হয়ে যেত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ভুল করি যে আগে ছক আঁকি না, আগে নকশার ভিতরে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের ভিতরে সাজুগুজু করা আঁকি। অ্যাকচুয়ালি এটা ভুল। আমরা আগে ছক আঁকবো, আমরা আগে এই ঘরটাকে তৈরি করবো। আবার বলছি, এই ঘর আগে তৈরি করতে হবে, এই ছক আগে তৈরি করতে হবে। এইটাকে বারবার দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আগে ঘরটাকে তৈরি করবো। ঘরটা কিভাবে তৈরি করবো? আগে একটা ঘর তৈরি করবো, আর এই ঘরের একটা মাপ দেওয়া থাকে, সেটা হচ্ছে 5/5 অথবা 6 × 5 অথবা 6/6 লেখা থাকে। প্রশ্নের ভিতরে এই ঘরের মাপ দেওয়া থাকে। আবার বলছি, প্রশ্নের ভিতরে এই মাপ দেওয়া থাকে। তোমরা স্কেল দিয়ে ধরে আগে 5 বললে 5, 6 বললে 6 ঘর তৈরি করে নিবে। 6 বললে এখান থেকে এইটুকু পর্যন্ত যতটুকু আছে 6 ঘর তৈরি করে নেবে। তারপর যদি মনে প্রশ্নে দেওয়া থাকে 5, তাহলে 5 ঘর আগে দাগ দিয়ে এই ঘরটাকে তৈরি করে নেবে। বুঝতে পেরেছো? আবার বলছি, 6 বললে তাহলে এখানে 6, এখানেও 6, এই পর্যন্ত স্কেল দিয়ে মেপে 6 ঘর তৈরি করে নেবে। বুঝতে পেরেছো? আবার বলি, যদি এখানে 5 বলে তাহলে এখানে 5, এখানেও 5, আগে ঘর তৈরি করে নেবে। 5 এখানেও যদি বলে 5 প্রশ্নে যা থাকবে সেটা দিয়ে আগে ঘর তৈরি করে নেবে। এই ঘরটাকে আগে অবশ্যই তৈরি করে নেবে। যদি এই ঘর না তৈরি করো তাহলে নকশাটা ভালো হবে না, অ্যাপ্রোপ্রিয়েট নকশা হবে না। কারণ হচ্ছে প্রশ্নের ভিতরে এই জিনিসটা ইন্ডিকেট করা থাকে, এখানে ইন্ডিকেট করা থাকে। এই ঘর বা ছকে ভিতরে আঁকতে হবে। বুঝতে পেরেছো? এই ঘরটাকে আঁকতে হবে মাপ দিয়ে, স্কেল দিয়ে মাপ দিয়ে এটাকে আগে আঁকতে হবে। তারপরে এই জিনিসগুলো যে বলেছিলাম, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, অর্ধবৃত্ত, এই জিনিসগুলোকে সুন্দর করে সাজাতে হবে। আমি আমার প্রথম থেকে বলি যে আগে ঘর তৈরি করতে হবে। যদি ঘর সুন্দর করে না তৈরি করতে পারো তাহলে আসল জায়গায় এই বৃত্ত ত্রিভুজ গুলো বসাতে পারবে না, এই বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ গুলো বসাতে পারবে না। বুঝতে পেরেছো? এই ঘরটাকে কেন তৈরি করব? প্রশ্নে দেওয়া আছে। আগে বড় করে ঘরটাকে বা ছকটাকে আঁকতে হবে মাপ দিয়ে। এই মাপে আবার দেওয়া আছে যে 5 × 5 অথবা 6 × 5 অথবা 6 ইঞ্চি। এই ইঞ্চি শব্দটা মনোযোগ দিয়ে শোনো। ইঞ্চিটা কি? ইঞ্চিটা হচ্ছে এই 5 ডবল ধাপ হচ্ছে ইঞ্চি। এই ইঞ্চিটা হচ্ছে স্কেল। যদি এটা হয়, একটা ফিট থাকে, এটা হচ্ছে ফুট,
এই এক ডট থাকলে ফুট আর কোনো ডট না থাকলে সেন্টিমিটার। ইঞ্চি, বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে এটা হচ্ছে কোনো ডট না থাকলে সেন্টিমিটার, আর এইটা থাকলে ইঞ্চি, এটা থাকলে ফুট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, আগে ছক আঁকতে হবে। ছকের ভিতরে এই বৃত্ত, এই ত্রিভুজ, এই চতুর্ভুজ এখানে নিয়ে আসতে হবে। এদেরকে নিয়ে আসতে হবে, এদেরকে নিয়ে আসতে হবে। এই বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, অর্ধবৃত্তকে নিয়ে এসে সাজাতে হবে। কিভাবে সাজাবো? এখন সবার কাছে প্রশ্ন মতে এই ছকের ভিতরে এই জিনিসগুলো সাজাতে হবে। কিন্তু সাজানোর একটা সিস্টেম আছে। কাউকে এইখানে দিলাম, কাউকে এইখানে দিলাম, কাউকে এইখানে দিলাম। ভালো লাগার কথা কিনা জানি না, কোনো ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, এখানে দিলাম। উল্টা পাল্টা বৃত্ত ত্রিভুজ দিয়ে সাজালাম, ভালো লাগে, তাই না? এই জন্য সিস্টেম অনুযায়ী সাজাতে হবে। সিস্টেম ব্যতীত সাজালে ভালো লাগে না। কারণ সকালবেলা আমরা যদি উপরের বাড়ি দাঁত মাজি, নিচের বাড়ি দাঁত না মাজি, ভালো লাগে? ঠিক তেমনি এক সাইডে চুল আসলাবো, আরেক সাইডে চুল আসলাবো না, সেটা তো হয় না, ভালো লাগে না। ঠিক তেমনি এক সাইডটা খুব সুন্দর করে সাজাইলাম, আর সাইড সুন্দর করে সাজাবো না, সেটা তো হয় না। সেই জন্য চারদিকে সুন্দর করে সাজানোর জন্য কিছু সিস্টেম অবলম্বন করতে হবে। যেমন আমরা যে ছকটা এঁকেছি মাপ দিয়ে, এই ছকটা কিভাবে এঁকেছি? এই মাপে একটা ছক এঁকেছি। ছকের পরে এই মাঝখান দিয়ে কেটে নিই, যাতে প্রতিটা জিনিস অর্থাৎ এই বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ ইচ্ছে মতো এখানে এসে সাজাতে পারি। কিন্তু প্রতিটা জায়গা যাতে নির্দিষ্ট মাপে নির্দিষ্ট জায়গায় বসে, চারিদিকে যাতে ভার সমান থাকে, সেই জন্য তোমাদেরকে বলছি আগে ছকে এরকম করে কেটে নিব। এখান থেকে ধরো এই পর্যন্ত 1 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে, ইচ্ছে মতো কেটে নিব। বা অথবা 5 ইঞ্চি আছে, হ্যাঁ। আমি হাত দিয়ে অনুমান করে বসাইলাম, কিন্তু তোমরা জানো কি যে আমার স্কেল এত বড় নাই, আমি কাগজে চলে যাব। কাগজে তখন তোমাদেরকে দেখাবো যে মাপ দিয়ে দিয়ে স্কেল অনুযায়ী তাদেরকে বসাইতে হবে। বুঝতে পেরেছো? এই যে মাপ অনুযায়ী এই জিনিসগুলোকে সুন্দর করে কাটবো, কেটে দাগ দিয়ে দিয়ে এগুলো একটা গ্রাফ পেপারের মতো তৈরি করবো। মাপ দিয়ে একটা ছক বা ব্যালেন্স তৈরি করবো। যেমন আমরা জানি যে একটা বিল্ডিং বা স্ট্রাকচার যখন তৈরি করা হয়, তখন আগে পাইলিং করা হয় বা খুঁটি গাড়া হয় বা পিলার তৈরি করা হয়। আগে কিন্তু দেওয়াল বা গাঁথনি কাটা হয় না, দেওয়াল বানানো হয় না। তারপরে এগুলোর উপরে এই প্লাস্টার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে প্রথমে কি তৈরি করি? আগে একজন আর্কিটেকচার প্রথমে প্ল্যান দেয়, প্ল্যান অনুযায়ী পিলার বা স্ট্রাকচার তৈরি করার জন্য পিলার তৈরি করে অথবা কলাম তৈরি করে। সেই কলাম অনুযায়ী পিলার গুলো বানায়, তারপরে দেওয়াল, তারপরে আদার্স নকশা। ঠিক এরকমই এই ক্ষেত্রে কিছু নমুনা বা স্ট্রাকচার বা পরিমাণ বা নির্দিষ্ট জায়গা তৈরি করে রাখে। এখন সেখানে এই বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এনে সাজাবো। তার মানে এখান থেকে যদি একটা কেন্দ্র করে বৃত্ত আঁকি, খারাপ লাগবে না? চারদিকে সমান ধারে সেটা তৈরি হয়ে আছে। এখান থেকে এই পর্যন্ত যদি একটা চতুর্ভুজ আঁকি, ভালো লাগবে।
এই পর্যন্ত মাপ দিয়ে একটা চতুর্ভুজ একটি খারাপ লাগবে না, একই মাপে দুইটাই যদি একই মাপে হয় ভালোই হয়। এখান থেকে এই পর্যন্ত যদি একটা ত্রিভুজ একই খারাপ লাগবে না। আমার তো মাপ দেওয়ার কোনো সিস্টেম নাই, এই জন্য আমি তোমাদেরকে নমুনা স্বরূপ একটা কপি দেখাচ্ছি। আমি কাগজে চলে যাব এখান থেকে। এরপরে আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম, এইখানে একটা চতুর্ভুজ মাপ দিয়ে এখান থেকে যতটুকু, এখান থেকে ততটুকু, এখান থেকে যতটুকু, এখান থেকে ততটুকু, ঠিক এই পরিমাণে একটা চতুর্ভুজ আঁকলাম। এখন এই সব জায়গাগুলো আমি মুছে দিব অথবা আরো কিছু গর্জিয়াস কাজ করব যাতে এই জায়গাগুলো অটোমেটিক্যালি মুছে যায়। একে কেন্দ্র করে আবার একটা চাপ দিয়ে বৃত্ত আঁকলাম যাতে বৃত্তটা সুন্দরভাবে বসে থাকে। এখন তারপর হচ্ছে বলেছে প্রশ্নে সাদা কালো রঙের অংশ, এই যে সাদা কালো রঙের অংশ কোথায় দিচ্ছি কোথায় দিচ্ছি না, কোথায় দিচ্ছি কোথাও দিচ্ছি না, এইভাবে পুরোটাকে সুন্দর করে সাজাবো। সাদা কালো রঙ, আমরা সাদা কালো রঙের জন্য অনেক ধরনের মিডিয়া ইউজ করতে পারি। এই পেন্সিল দিয়ে রং করতে পারি, অথবা মার্কার দিয়ে রং করতে পারি, অথবা গ্লাস মার্কার দিয়ে রং করতে পারি, অথবা যে কোনো কালো কলম দিয়েও রং করতে পারি। কিন্তু কালো হওয়া দিয়ে এই কথা, সাদা তো দেখে সাদাটা আছে, শুধুমাত্র আমরা একটু কালো করবো, কালো করে বুঝাবো যে এটা বৃত্ত, এটা চতুর্ভুজ, হ্যাঁ এরকম। আবার কোথাও ইচ্ছে করলে দিতে পারি, আবার না দিলেও চলবে, এখানটা ফাঁকা আবার এরকম করে দিতে পারি, পুরোটাই মনে হবে যে হ্যাঁ বৃত্তটা আছে এখানে, তার মানে মৌলিক জিনিসটা আছে। আবার এখানটা রং করতে পারি, ওখানটা সাদা, কোনো সমস্যা নেই। এই সাইডটা রং করে দেই, এই সাইডটা খালি দেয়, এটা একটু ছোট করে দিয়েছে। ঠিক এরকম সাদা কালো রং করে সুন্দর করে সাজানো করা যায়। আবার মনে চাইলেও আমি একটা কেটে নিই, এখানটা ইচ্ছে মতো করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক এইভাবে আস্তে আস্তে করে কালো করে ফেলবো, কোথাও দিব রং কোথায় দিব না, তাহলে সাদা কালো প্রকাশ পাবে। আমরা এখন কাগজে সেটা দেখাবো, কাগজে সুন্দর করে দেখাইলে পুরোটা রং করা যাবে, সুন্দর কালো রং বসবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, নকশার ক্ষেত্রে কখনো ভুল করা যাবে না, নকশাতে কোথাও ভুল করা যাবে না, ভুল করলে অনেক বড় প্রবলেম হবে। যেমন এই পেন্সিল একটা বিন্দু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিন্দুতে ছেদ করবে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে একটু এদিক সেদিক হইলে পুরো চতুর্ভুজটা অর্থাৎ নকশাটা নষ্ট হয়ে যাবে। তারপরে এই বিন্দু বা এক একটা ঘর কখনোই নোংরা করা যাবে না, নোংরা করলে পুরো নকশাটাই নোংরা হয়ে যাবে। উদাহরণস্বরূপ দিলে বুঝতে পারবে, যেমন তোমরা সিল দেখেছো, সিল মানে না এইভাবে, অথবা ছাপাখানায় দেখেছো যে ছাপ দিচ্ছে, ঠিক তেমনি ওই ছাপার যে ঢাই অথবা সিলের গায়ে যে লেখাগুলো কোথাও যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে তোমাদের কাছে কেমন মনে হবে? পুরোটাই ভুল, যতগুলো সিল পড়বে অতগুলোই ভুল, তার মানে নকশার কোনো ভুল করা যাবে না। খুব সাবধানে সুন্দর করে নকশা করতে হবে, বুঝতে পেরেছ? যেমন এই শার্টটা বা এই মার্কারটার ভিতরে কতগুলো নকশা লেখা আছে, এখানে যদি একটা জায়গায় কোনো জায়গায় ওই ডাইসটা ভুল হয় তাহলে এটা
বুনলাম তো, এই চাপটা বুনলাম তো। ঠিক তেমনি প্রতিটা জায়গায় জায়গায় নকশা থাকে, নকশায় যদি ভুল করা হয় তাহলে প্রতিটা জায়গায় জায়গায় ভুল হবে, মাপের ভুল করা যাবে না। আমি আবার বলছি, 5/5 ছক আগে নিতে হবে, তারপরে বৃত্ত এই ছকের সাজাতে হবে, তারপরে সাদা কালো রং দিতে হবে। ঠিক আছে, সাদা কালো রং কোথাও সাদা থাকবে পেজের সাদা, কোথাও কালোটা দিয়ে বুঝাইতে হবে যে এটা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের একটি অংশ। ওকে, ধন্যবাদ। আমি এখন কাগজে চলে যাব। শিক্ষার্থীরা, আমি আগেই বলেছিলাম যে প্রথমে ঘর বা ছক আঁকতে হবে। ঘর বা ছক আমাদের প্রশ্নে যা দেওয়া থাকবে মাপটা, সেই মাপ অনুযায়ী আগে ঘর বা ছক আঁকতে হবে। যদি বলা হয় প্রশ্নে 5x5 5 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি, অথবা 6 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, অথবা 5 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, এই যেভাবে যে মাপটি দেওয়া থাকবে সেই মাপ অনুযায়ী আগে ঘর অথবা ছক আঁকতে হবে। তারপর বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে মৌলিক নকশাটি আঁকতে হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ আগে ঘর আঁকতে হবে অথবা ছক আঁকতে হবে। ঘর আর ছক আঁকার জন্য আমার ইঞ্চির কথা বলা হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি সেন্টিমিটার কোনটা আর ইঞ্চি কোনটা? এটা হচ্ছে INC আর এটা হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটার ঘরগুলো একটু ছোট ছোট হয় আর ইঞ্চির ঘরগুলো হচ্ছে একটু বড় বড় হয়। তার মানে আমি যদি প্রশ্নে এই 5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি ঘরে ছকটা আঁকি, তাহলে আঁকা শুরু করি। প্রথমে এখান থেকে এই 0 থেকে 5 পর্যন্ত দাগ দিব, তারপর এখান থেকে আবার 5 পর্যন্ত দাগ দিব, এখান থেকে এই 0 থেকে 5 পর্যন্ত দাগ ডট দিয়ে রেখে দিব। তারপর এই জায়গাটাকে মেলানোর চেষ্টা করব। এইভাবে আমাদের আজকে ছকটা আগে তৈরি করে দিতে হবে। আর এই ছক ভুল করা যাবে না। ভুল করলে সম্পূর্ণ জিনিসটা কাটা হয়ে যাবে, 19-20 হলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তারপর আমরা মাঝখান দিয়ে একটা ক্রস দেব। আমি বোর্ডে সবাইকে বলেছিলাম যে আমরা গ্রাফ পেপারের মতো করে কেটে নিলে আমাদের জন্য সুবিধা হবে। সেজন্য কাজের সুবিধার্থে আমরা প্রথমে এই গ্রাফ পেপারের মতো কাটার চেষ্টা করব, মানে জায়গায় জায়গায় মাপ বসানোর চেষ্টা করব।
আর আমি আবারও বলছি যে গ্রাফ পেপারের মতো কেটে কেটে জায়গা তৈরি করে রাখবো, যাতে অল্প সময়ে খুব সহজে জিনিসগুলো, অর্থাৎ আমি এই যে 1 ইঞ্চি বরাবর সবগুলো দাগ দিচ্ছি, ইচ্ছে করে দিচ্ছি, যাতে মাপ দিতে সুবিধা হয়। সেজন্য আমরা প্রথমে এই মাপগুলো নির্দিষ্ট স্থানে দেওয়ার চেষ্টা করব, মাপ দিয়ে দিয়ে প্রতিটি জিনিস বসানোর চেষ্টা করব, মাপ দিয়ে দিয়ে প্রতিটি জিনিস বসানোর চেষ্টা করব। এজন্য মাপ দিয়ে জায়গাগুলো তৈরি করছি, মানে নির্দিষ্ট স্থানগুলো তৈরি করব, এবং এই স্থানগুলোতে আমরা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ যে কথাগুলো বলছে প্রশ্নে, সেই কথাগুলো অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ মাপ দেওয়ার জন্য, প্রতিটি নির্দিষ্ট স্থানে বসানোর জন্য গ্রাফ পেপারের মতো জায়গা তৈরি করে নেব। একদম ঘন ঘন 1 ইঞ্চি বরাবর কেটে জায়গাগুলো তৈরি করে নিচ্ছি ইচ্ছে করে, যাতে কাজ করতে সুবিধা হয়। খুব অল্প সময়ের ভিতরে এই নির্দিষ্ট স্থানগুলোতে এই বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ অর্থাৎ মৌলিক জিনিসগুলো যাতে খুব সহজে স্থাপন করা যায় সেজন্য। আর মাপের ভুল হলে, একদিন দিয়ে এদিক সেদিক হইলে আমাদের প্রতিটা জায়গায় বিন্দুগুলো মিলবে না। প্রতিটা জায়গার যে বিন্দু, এই যে নির্দিষ্ট বিন্দুতে আমার ছেদ করেছে একটা রেখা আরেকটা রেখা, যদি 19-20 হয়, তাহলে এই 19-20-এর কারণে দেখা যাবে যে আমাদের নির্দিষ্ট স্থানে কোনো জিনিস ঠিক মতো বসবে না। সেজন্য কাজের সুবিধার্থে আমরা এই জিনিসগুলো করে নিলাম ইচ্ছে করি, যাতে প্রতিটা জিনিস খুব সহজে স্থাপন করা যায়। আমি আমার ইচ্ছে মতো সবগুলো জায়গা কেটে নিচ্ছি ইচ্ছে করে। আমার এই জায়গাটা একটু ভুল হয়েছিল, যে একটু ছোট হয়ে গিয়েছে, একটু এক বিন্দু বড় করে নিলাম। এখন আমার প্রশ্নে দেওয়া আছে বৃত্তটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি। আমার মন চাইলো আমি একটু এটার হাফ করে নিই। সবচাইতে বড় কথা হচ্ছে নকশাতে ভুল করা যাবে না। ভুল মানে এক বিন্দু এদিক সেদিক করলে নকশাটা ভালো লাগবে না, নকশাটা পচা লাগবে। আমার মন চাইছে আমি একটা বৃত্ত এখানে দিয়ে দিলাম, আবার আমার মন চাচ্ছে এখানটা একটা ছোট্ট বৃত্ত দিয়ে দেব। যতই কাটবো ততই সুন্দর সুন্দর নকশা তৈরি হবে এবং সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হবে। দিয়ে দিলাম। আমার মন চাইছে এখানটাও দিয়ে দিই, মানে চারোদিকে ঠিকভাবে যাতে চারো কোনায় যাতে ঠিকভাবে সুন্দর করে সাজানো যায়, সেই জন্য আমি চারোদিকেই সাজাবো, বৃত্ত দিয়ে সাজালাম। তারপরে মন চাইছে আমি এখানটা একটা ত্রিভুজ দিয়ে দিই। আর এখানে ত্রিভুজ তো আছেই। আমার নকশা আঁকা প্রায় শেষ। এখানটা দিতে হবে, এখানটাও দিতে হবে। নকশাতে নোংরা করা যাবে না, নোংরা করলে
মার্ক কাটা, ভুল করা যাবে না, এক বিন্দু এদিক সেদিক করা যাবে না। নকশার প্রথম সূত্রই হচ্ছে এটা। এখন আমরা আরো কিছু গর্জিয়াস করে গড়ে তুলব। গর্জিয়াস করলে ভালো লাগবে, সেজন্য আরো গর্জিয়াস করছি। মানে যত কাটবো ততই নকশা বের হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রং করব। হয়ে গেছে আমাদের নকশা। আমি যদি আরো কাটি আরো নকশা বের হবে, কোনো সমস্যা নাই। আরো কাটলে আরো নকশা বের হবে। আমার নকশা আর গর্জিয়াস করব না, কারণ সময় অল্প। এই অল্প সময়ের ভিতরে আমার যতটুকু দরকার অতটুকুই করব, এর বেশি করতে যাব না, যাতে ফুল কাজ না কমপ্লিট যাতে না করা যায়, না করতে পারা হয়, সেজন্য খেয়াল রাখতে হবে। ফুল কাজ যাতে কমপ্লিট হয়, সেজন্য নকশাকে এখন আমি কালার করব। কালার বলতে হচ্ছে সাদা কালো কালার, অর্থাৎ আমরা শুধু কালোটাকেই দিব। সাদা তো পেজ দেখা যাচ্ছে, সেহেতু আমরা কেন সাদা রং ইউজ করব? আমরা শুধু সাদা কালো রং করব। তার মানে হচ্ছে সাদা পেজ সাদার জায়গায় থাকবে, আর আমাদের শুধু কালোটা দেওয়া দরকার। এখন কালোর জন্য আমরা কি করব? কালোর জন্য আমরা অবশ্যই তুলি, পোস্টার কালার হতে পারে কালো, অথবা আমাদের যেহেতু পেন্সিল দিয়ে সূক্ষ্ম কাজ হয়, তাহলে পেন্সিল দিয়ে আঁকবো। পেন্সিল দিয়ে এখন আমরা কালো রং দেব। পেন্সিলে আমার মন চাইছে আমি এখানটা কালো করব, ঠিক আছে, কালো করছি। তবে গাঢ় পেন্সিল নিলে ভালো হয়। গাঢ় 2Bর ওপরে অর্থাৎ 4B 6B আছে পেন্সিল নিলে ভালো হয়, ভালো রং হয়। আর যদি মন চায় কলম দিয়ে করার জন্য কলম দিয়েও হতে পারে, কোনো সমস্যা নাই। তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কালার যাতে সব জায়গায় সমান থাকে। আমি এই জায়গাটাকে কালো করছি, দেখো কত সুন্দর করে কালো করছি, যাতে নষ্ট না হয়, ছাকা ছাকা যাতে না থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয়। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এই নকশাতে থাকতে হবে। আরেকটা ইসলামে কথা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আমি যেহেতু এইখানটা কালো করেছি, তাহলে ওপরের দিকে এই জায়গাটাকেও আমার কালো করতে হবে, কারণ চারদিকে ভার সমান রাখতে হয়, আগেই বলা হয়েছে। ঠিক এইভাবে আস্তে আস্তে করে রং করতে হবে, যাতে নোংরা না হয়, রং যাতে বাহিরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন পেন্সিল দিয়ে করি আর যে কোনো কিছু দিয়ে করি, সূক্ষ্ম কাজ করতে হবে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোতে খুব সুন্দর করে রং দিতে হবে, নষ্ট করা যাবে না, রং যাতে বাহিরে না যায় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। আমার ইচ্ছা মতো আমি রং করছি, এখানটা আমার মন চাইলো আমি রং করে এখানটা রং করতে রং যদি দিতে হয় তাহলে এখানটাও রং দিতে হবে, এটাই নিয়ম। ঠিক এরকম করে কিছু নির্দিষ্ট স্থান বেছে রাখতে হবে, যাতে খুব সহজেই ধরা যায় এবং করাও যায় রং। এখানটা যদি রং হয় তাহলে এখানটাও দিতে হবে।
শিক্ষার্থীবৃন্দরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে আস্তে আস্তে রং করছি, বিভিন্ন জায়গায় রং করছি, চারিদিকে রং করছি, কিন্তু কিছু কিছু স্থান বেছে তারপরে রং করছি। অর্থাৎ সব জায়গায় রং দিব না, কোথাও সাদা রাখবো, কোথাও গাঢ় কালার অর্থাৎ কালোটা ইউজ করব। এখন সেটা পেন্সিল দিয়ে হোক অথবা তুলি দিয়ে হোক, কিন্তু এমনভাবে দিব যাতে রং যাতে কোনোভাবেই দাগের বাহিরে অথবা নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও না লাগে। তোমাদেরকে সবাইকে সচেতন করে দিচ্ছি, এই নকশাতে ভুল করা যাবে না, ভুল করলে মার্ক কাটা। অর্থাৎ নকশায় যদি ভুল হয়, একটা নকশা যদি ভুল হয় তাহলে হাজার হাজার কপিতে নকশা ভুল হয়ে যাবে। এই যে আমার এক বিন্দু বাহিরে চলে গেছে, এটা ভাল লাগছে না, অর্থাৎ মুছে সুন্দর করে দিতে হবে যাতে এক বিন্দু যাতে বাইরে না যায়, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। আমাদের নির্দিষ্ট কিছু স্থান অর্থাৎ বেছে জায়গা তৈরি করে নিতে হবে। এটা যদি হয় তাহলে এখানটাও আসবে। আমি প্রয়োজনে আরেকটা দেখার সুন্দরের তো শেষ নাই, অর্থাৎ আমাদের কাজের সুন্দরটাও শেষ নাই। আমি আরেকটু সুন্দর করার জন্য আমি ভিতরে আরেকটা বৃত্ত দিয়ে দিই, ব্যাস আরেকটু গর্জিয়াস হয়ে গেল। ঠিক এরকম কিছু কিছু জায়গা আমি বেছে রাখবো, রং দিব। এগুলো রং করা যায় খুব সহজেই এবং দেখতে যাতে ভালো লাগে। আর যেখানটা চুজ করে রাখবো জায়গা, সেই জায়গাটাকে রং করবো, অন্য কোথাও রং করবো না। সাদা এবং কালো দুইটাই যাতে বোঝা যায়। সাদা রং দেওয়া দরকার নাই, কারণ হচ্ছে আমরা সাদা পেজের যে সাদা এটা দেখাইতে পারলেই হয়ে যাবে, অর্থাৎ সাদা রং আমরা পেজের সাদাটাকেই মিনিং করছি। আর কালো রং বলতে আমরা মার্কার, বল পেন যে কোনো জিনিসই ব্যবহার করতে পারি, কিন্তু মাথাটা সরু হতে হবে। সরু হইলে সুবিধা হবে যে খুব সহজেই এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোতে আমরা খুব সহজেই রং করতে পারবো। আমি ধীরে ধীরে আস্তে আস্তে রং করছি, দেখো। এভাবে আস্তে আস্তে করে রং করতে হয়। রং তাড়াহুড়া করে করলে নকশাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, সেই জন্য তাড়াহুড়া করা যাবে না, খুব আস্তে আস্তে করে রং করতে হবে। ঠিক তার উল্টা দিকে এইটুকু জায়গাতেও রং দিতে হবে, এটাই নিয়ম। কারণ চারিদিকে ভার সমান রাখতে হয়, চারিদিকে সমান তালে রং দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নোংরা করা যাবে না। নোংরা করলে পচা লাগবে, আর পচা লাগলে অর্থাৎ মার্ক কমে যাবে। যতটাই সূক্ষ্ম কাজ করা যায় অতটাই এটার মার্ক ক্যারি করে, দেখতে সুন্দর লাগে, এবং এটাই নিয়ম। দেখতে পাচ্ছ তোমরা, আস্তে আস্তে করে আমি
সুন্দর করে ভরাট করে ফেলছি যাতে দেখতে সুন্দর লাগে। এখানে বৃত্ত বোঝা যাচ্ছে, এখানে চতুর্ভুজ আছে, এখানে অর্ধবৃত্ত আছে, এখানে অর্ধ ত্রিভুজ আছে, সব কিছু আছে। অর্থাৎ মূল বিষয়গুলো যাতে ফুটে ওঠে, বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজগুলো যাতে ফুটে ওঠে সেই দিকে লক্ষ্য রেখে আমি রং লাগাচ্ছি। এখানে অর্ধবৃত্ত আছে, এখানে বৃত্ত আছে, চতুর্ভুজ আছে, ত্রিভুজ আছে। যদি এখানে রং দেওয়া থাকে তাহলে এখানেও রং ডিমান্ড করে, অর্থাৎ আমার এই সাইডে রং থাকলে আরেক সাইডেও রং দিতে হবে, কারণ অন্য সাইড ফাঁকা রাখা যাবে না। আর যেটা দিয়ে রং করি সেটা যাতে সরু জাতীয় কিছু হয়ে থাকে, সরু হলে ভালো লাগবে, অর্থাৎ রং দিতে সুবিধা হবে, রং বাইরে যাবে না এবং লাইন বরাবর সুন্দর করে রং দেওয়া যাবে। আর সূক্ষ্ম না হলে সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম নষ্ট করবে। রং দিতে গেলে নষ্ট হয়ে যাবে, এমন রং দেওয়া যাবে না। যেমন মোটা পেন্সিল দিয়ে যদি রং দিই তাহলে অবশ্যই সেটা মোটা হয়ে যাবে, অথবা লাইনের বাইরে চলে যাবে, অথবা নোংরা করবে। সেজন্য সূক্ষ্ম পেন্সিল দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে রং করতে হবে। সাদা কালো এই দুটাই রং। এটা আবার প্রশ্নে লেখা থাকতে পারে বিভিন্ন রং, তখন হচ্ছে আমরা কালারফুল রং করব। এখানে প্রশ্নে লেখা থাকে সাদা কালো রং দেওয়ার জন্য, তাহলে আমরা সাদা কালোই রং দেব। অর্থাৎ এখন পেন্সিল দিয়ে রং করছি। আচ্ছা, আমার কাছে তো সুন্দরই লাগছে। তোমরা তোমাদের মতো করে ছবিটি আঁকবে, নকশাটি অঙ্কন করবে, যাতে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, দেখতে যাতে সুন্দর লাগে। আর এক বিন্দু এদিক সেদিক যাতে নষ্ট না হয়, নকশাতে নষ্ট হইলে নম্বর কাটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেহেতু তোমরা এই দৃষ্টিকোণ থেকে
আঁকবে এমন দৃষ্টিকোণ থেকে আঁকবে যাতে নকশা নষ্ট না হয়। আর বর্ডার করা দরকার নেই, বর্ডার এমনিই চলে আসে, রং করতে করতে বর্ডারটা এমনিই প্রকাশ পায়। আর বর্ডার বলতে হচ্ছে অনেকে মার্কার করে, আমার কাছে মনে হচ্ছে যে মার্কার না করাটাই বেটার। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আর সবাই বাসায় একবার হলে প্র্যাকটিস করবে। আর এটা যে কোনো জায়গায় ইউজ করা যায়, সেহেতু নকশা মানে খরসা, আর এই খরসাটা হচ্ছে আমরা তৈরি করি, এই খরসাটা দিয়েই আমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করি। আর এই জিনিসটা দিয়েই আমরা প্রাথমিক একটা ধারণা, মৌলিক জিনিসটা দিয়ে আমরা প্রাথমিক ধারণা নিয়ে থাকি এবং অর্জন করে থাকি। এটা দিয়ে পরবর্তী নকশা আমরা আঁকি। এটা হচ্ছে প্রাথমিক একটি ধারণা, প্রাথমিক স্টেজ যাকে বলা হয়। সো সবাই আমরা এই যে ধারণা অর্জন করব, এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।